বিএনপির মতো দলে সরকার প্রধান আছে, সংসদীয় দলের প্রধান আছে, মন্ত্রী আছে, আইনমন্ত্রী আছে, কেউ বলল না এই ব্যাখ্যাটা ভুল। একজন মানুষ বলল না যে চিফি ব্যাখ্যাটা ভুল দিয়েছেন। বিরোধী দল জামাত এনসিপি তারাও বলল না যে এটা ভুল ব্যাখ্যা। একজন এমপি, একজন মন্ত্রী, কেউ বলল না। একটা রাষ্ট্রে সত্য কথা বলার জন্য একজন এমপি পাওয়া যাচ্ছে না, একজন বিরোধী দলের সংসদ সদস্য পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রপতি যারা প্রার্থী, দুইজন রাষ্ট্রপতি প্রার্থী বললেন না যে না আমার এই নির্বাচন মণ্ডলীর সাথে সংসদের কোনো সম্পর্ক নাই, তাদের এমপিশিপ যাবে না, আপনারা ইচ্ছা মতো বিবেকের মতো ভোট দেন, আমি ফেল করলেও আপনারা বিবেকের মতো ভোট দেন। কিন্তু রাষ্ট্রপতি যারা প্রার্থী তারাও বলল না। অথচ এই রাষ্ট্রপতি যখন নির্বাচিত হবেন তখন তাকে বলা হচ্ছে যে সকল ব্যক্তির ঊর্ধ্বে এই সরকার সংবিধান লঙ্ঘনের অভিযুক্ত হবে যতক্ষণ পর্যন্ত এই বক্তব্যকে প্রত্যাহার না করে। আমরা একটা রাষ্ট্রে গণতান্ত্রিক আন্দোলনের জন্য বহুবার রক্ত দিয়ে হয়েছে, বহু আন্দোলন হয়েছে, বহু সংগ্রাম হয়েছে। আর আমাদের একটা দেশে একটা নির্বাচন হবে, শুধুমাত্র এমপিরা ভোটার, সেই এমপিদেরকেও ভয়ভীতি দেখানো হচ্ছে যে তুমি ভোট দিলে সংসদ সদস্য চলে যাবে। একটা দেশে অবাধ নির্বাচনের জন্য 55 বছর যাবার সংগ্রাম হচ্ছে, রক্ত দেওয়া হচ্ছে, আন্দোলন সংগ্রাম হচ্ছে, সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে। এই গণ অভ্যুত্থানের পরে একটা ইলেকশন হচ্ছে, শুধুমাত্র রাষ্ট্রপতিকে ভোট দেবে 349 জন এমপি, তাদেরকেও ভয় দেখানো হচ্ছে যে তুমি ভোট দিলে তোমার সংসদ সদস্য বাতিল হবে। কিন্তু সেই ভোটটা এটার সাথে কোনো সম্পর্কিত নয়। অর্থাৎ আমরা জনগণকে ভয় দেখিয়ে দেখিয়ে এমন জায়গায় নিয়ে আসছি, এখন একজন সংসদ সদস্যকে ভয় দেখাচ্ছি যে তুমি তোমার বিবেকের মতো ভোট দিতে পারবে না, অর্থাৎ তোমার বিবেক চালিত হয়ে ভোট দেওয়া যায় না। সেই রাষ্ট্রই আমাদের এই বাংলাদেশ। আমরা এমন একটা রাষ্ট্রে অবস্থান করছি, একজন এমপিও তার বিবেক চালিত হয়ে ভোট দিতে পারবে না, তাকে হুমকি দেওয়া হয়, তাকে জুজুর ভয় দেখানো হয়। সেই বিষয়টা বিশ্লেষণ করা রাষ্ট্রের জন্য খুবই জরুরি। আজকে আমাদের এই আলোচনায় আমরা এই বিষয়টা উল্লেখ করতে চাই যে আমরা কতটা ভয়ঙ্কর মানসিকতা, আমরা গণতন্ত্র থেকে কত দূরবর্তী এবং দলীয় অহমিকা, দলীয় আধিপত্যবাদ কত শক্তিশালী তা বলার জন্য আজকে আয়োজন। বাংলাদেশের সংবিধানের 48(1) অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতি সংসদ সদস্যগণ কর্তৃক আইন অনুযায়ী নির্বাচিত হবেন। অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচক মণ্ডলী হলেন সংসদ সদস্যগণ। রাষ্ট্রপতি নির্বাচন সংসদের কোনো সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নয়, এটি নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত একটি স্বতন্ত্র নির্বাচন। সংসদ কক্ষে ভোট অনুষ্ঠিত হয়, কিন্তু সংসদের অধিবেশন হিসাবে নয়। সংসদ কক্ষ একটা ভৌত কাঠামো, আর সংসদের অধিবেশন একটি সাংবিধানিক প্রক্রিয়া। কোনো নির্বাচন কোথায় অনুষ্ঠিত হবে শুধু সেই স্থান দ্বারা তার সাংবিধানিক প্রকৃতি নির্ধারিত হয় না, বরং নির্বাচনটি কোন সাংবিধানিক ক্ষমতা বলে, কোন কর্তৃপক্ষের অধীনে এবং কোন উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে তাই তার প্রকৃতি নির্ধারণ করে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 অনুযায়ী নির্বাচন কমিশন 6 আগস্ট প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের সকল সদস্যকে আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। স্পিকারের সঙ্গে আলোচনা করে ভোট গ্রহণের তারিখ 20 আগস্ট নির্ধারণ করেছে। অন্যদিকে মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে 27 আগস্ট সংসদের অধিবেশন আহ্বান করেছে। সংবিধানের 72 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করা ছাড়া সংসদের অধিবেশন আয়োজন করার আর কোনো সাংবিধানিক বিকল্প নেই। সুতরাং 20 আগস্টের সংসদ সদস্যের বৈঠক কেবলমাত্র রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, সংসদের কোনো কার্যক্রমের জন্য নয়। কিন্তু এখানে কেউ কেউ একটা সাংবিধানিক বিতর্ক সামনে আনেন। সংসদ সদস্যগণ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন, সেই ভোটে কি সংবিধানের 70 অনুচ্ছেদ প্রযোজ্য? উত্তর হলো না। রাষ্ট্রপতি নির্বাচনে প্রদত্ত ভোটকে 70 অনুচ্ছেদের অর্থে সংসদের দলের বিপক্ষে ভোট হিসাবে গণ্য করার সাংবিধানিক ভিত্তি নাই। 70 অনুচ্ছেদ মোতাবেক কোনো সংসদ সদস্য সংসদের দলের বিপক্ষে ভোটদান করলে সংসদে তার আসন শূন্য হবে। শুধুমাত্র সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হবে। আর রাষ্ট্রপতি ইলেকশনটা শুধুমাত্র ইলেকশন, সংসদের সাথে, সংসদের কার্যাবলীর সাথে, সংসদীয় বিধিবিধানের সাথে কোনো সম্পর্ক নয়। শুধুমাত্র তারা একটা ভোট দেবে এমপিরা রাষ্ট্রপতিকে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যের প্রদত্ত ভোট সাংবিধানিক অর্থে সংসদে প্রদত্ত ভোট নয়, কারণ সেখানে সংসদ কোনো অধিবেশনে বসে কোনো সংসদীয় সিদ্ধান্ত গ্রহণ করছে না
এবং সংসদ সদস্য কোনো বিল প্রস্তাব বা সংসদীয় সিদ্ধান্তের উপর ভোট দিচ্ছেন না। তিনি রাষ্ট্রপতি পদে একজন প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভোট দিচ্ছেন। একজন ব্যক্তি একই সঙ্গে সংসদ সদস্য এবং রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচক মণ্ডলীর সদস্য। সংসদে আইন প্রণয়ন বা সংসদীয় সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি সংসদ সদস্য হিসাবে তার সংসদীয় ক্ষমতা প্রয়োগ করেন। রাষ্ট্রপতি নির্বাচনের সময় তিনি সংবিধানের 48(1) অনুচ্ছেদে নির্ধারিত নির্বাচন মণ্ডলীর সদস্য হিসাবে তার নির্বাচনী ক্ষমতা প্রয়োগ করেন। অর্থাৎ একবার এমপি হিসাবে তার একটা ক্ষমতা, আর একটা রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচক মণ্ডলীর অর্থাৎ ইলেকট্রাল কলেজের সে মেম্বার। শুধু বছরে রাষ্ট্রপতি নির্বাচনের দিন একদিন ভোট দেবেন, এই ক্ষমতাটা সাংবিধানিকভাবে তাকে দেওয়া হয়েছে। সংবিধানের 72 অনুচ্ছেদে সংসদের অধিবেশন ও 75(1) খ অনুচ্ছেদে কার্যপ্রণালী ও সিদ্ধান্ত গ্রহণের সুনির্দিষ্ট কাঠামো রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সংসদীয় কোনো কার্যক্রম নয়, এটি একটি স্বতন্ত্র নির্বাচন। ভোটদাতা সংসদ সদস্য, কিন্তু ভোটটি সংসদীয় ভোট নয়। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রার্থী নির্বাচিত করার সাংবিধানিক ব্যবস্থা নেই। সংবিধানের 48(2) অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে রাষ্ট্রপ্রধান রূপে স্বীকৃতি দেওয়া হয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনকে নিছক একটা দলীয় আনুগত্যের পরীক্ষায় পরিণত করা রাষ্ট্রপতি পদের সাংবিধানিক মর্যাদা ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কিন্তু সরকারের পক্ষ থেকে চিফ হুইপ বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে 70 অনুচ্ছেদ প্রযোজ্য এবং দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে সংসদ সদস্যের আসন শূন্য হবে। একটা নির্বাচনে ভোট দিবে এমপিরা এবং সংসদ অধিবেশন নাই, সেটা চিফ হুইপ বলেছেন। বিএনপির মতো দলে সরকার প্রধান আছে, সংসদীয় দলের প্রধান আছে, মন্ত্রী আছে, আইনমন্ত্রী আছে, কেউ বলল না এই ব্যাখ্যাটা ভুল। একজন মানুষ বলল না যে চিফ হুইপ ব্যাখ্যাটা ভুল দিয়েছেন, সংসদ সদস্যের এইখানে নির্বাচনের সাথে সংসদ সদস্যের কোনো সম্পর্ক নাই, কেউ বলল না। আরেকটা দেখেন, বিরোধী দল জামাত এনসিপি তারাও বলল না যে এটা ভুল ব্যাখ্যা। তাহলে একটা প্রশ্ন, দলীয় ভোট যেন তার বাইরে না যায়, দলীয় ভোটটা যেন এনসিপি জামাতের বিরুদ্ধে মানে বাইরে অন্য পক্ষ পেয়ে না যায়। আবার বিএনপি মনে করলো যে আমরা এই সত্যটা প্রকাশ করলে যদি অন্য পক্ষ ভোট পেয়ে যায়, অর্থাৎ একটা ভোট এই দিক সেদিক যেতে পারে, এই সংখ্যায় আমাদের দেশে বিএনপি, জামাত এবং এনসিপি একই অবস্থান গ্রহণ করলো। তিন দলই সত্যকে অস্বীকার করলো এবং রাষ্ট্রে একজন লোক, একজন সরকারি কর্মকর্তা, একজন এমপি বলার সাহস করলো না যে ভুল ব্যাখ্যা। আমরা যারা এমপি তারা ভোট দেব দলের ঊর্ধ্বে এবং আমাদের এটার সাথে সংসদ সদস্যের পদ যাওয়ার কোনো সম্পর্ক নেই। একজন এমপি, একজন মন্ত্রী, কেউ বলল না। একটা রাষ্ট্রে সত্য কথা বলার জন্য একজন এমপি পাওয়া যাচ্ছে না, একজন বিরোধী দলের সংসদ সদস্য পাওয়া যাচ্ছে না, একজন বিরোধী দলের চিফও, একজন বিরোধী দলের নেতা বলতে পারছে না যে এটা সংবিধান বিরোধী, এই ব্যাখ্যাটা সংবিধান বিরোধী। সরকারে কেউ একজন লোক বলছে না যে এটা আমরা সংবিধানের সাথে সম্পর্কিত না, এটা সংবিধান বিরোধী বক্তব্য, আসল বক্তব্যই। অর্থাৎ সরকার এবং বিরোধী দল পার্লামেন্টের উভয়েই আমাদের সংবিধানকে ভয় এবং জুজুর ভয় হিসেবে উপস্থাপন করছে। কেউ সংবিধানকে জনগণের অধিকার প্রতিষ্ঠার, সংবিধানকে গণতান্ত্রিক উৎকর্ষতার জন্যে, সংবিধানকে জনগণের সার্বভৌমত্ব অধিকার প্রতিষ্ঠার জন্যে কেউ রাজনীতিটা করছে না। অর্থাৎ রাজনীতিটা দলীয় অহমিকা প্রতিষ্ঠার প্রশ্নে, দলীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠার প্রশ্নে জামাত, বিএনপি এবং এনসিপি এক কাতারে দাঁড়িয়ে গেছে। রাষ্ট্রপতির নির্বাচনে তা প্রকাশ হয়ে পড়ল যে তাদের অবস্থান সবার এক। একজন চিফ হুইপ বলার পরে বাংলাদেশে কেউ বলল না যে এই কথাটা সত্য না, শুধুমাত্র একটা ভোট এই দেশে হয়ে যাওয়ার ভয়ে। অর্থাৎ সত্যটা বড় কথা নয়, এমপি ভোট অন্য জায়গায় চলে যাবে কিনা। এবং এমপিরা তো বলেনি নাই, রাষ্ট্রপতি যারা প্রার্থী, 2 জন রাষ্ট্রপতি প্রার্থী বললেন না যে না আমার এই নির্বাচক মণ্ডলীর সাথে সংসদের কোনো সম্পর্ক নাই, তাদের এমপিশিপ যাবে না, আপনারা ইচ্ছা মতো বিবেকের মতো ভোট দেন, আমি ফেল করলেও আপনারা বিবেকের মতো ভোট দেন। কিন্তু রাষ্ট্রপতি যারা প্রার্থী তারাও বললো না। অথচ এই রাষ্ট্রপতি যখন নির্বাচিত হবেন তখন তাকে বলা হচ্ছে যে সকল ব্যক্তির ঊর্ধ্বে, আমাদের সকলের ঊর্ধ্বে রাষ্ট্রপতি স্থান হচ্ছে, আর রাষ্ট্রপতি এই সত্য ভূমিকা নিতে পারেন নাই, অথচ তিনি সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন। এই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে রাষ্ট্রপতি যিনি হবেন উনি সত্য স্বীকার করছেন না, উনি আহ্বান করছেন না এমপিদেরকে যে আপনাদের যাকে ইচ্ছে তাকে ভোট দেন, এটা আপনার রাইট, এটা আপনার বিবেকের অধিকার, এটা সংবিধান আপনাকে দিয়েছে বিবেকের অধিকার প্রয়োগ করার জন্য। রাষ্ট্রপতি প্রার্থী নিজেই বলছেন না। এই হচ্ছে আমাদের জাতির দুর্ভাগ্য। একটা জাতিকে আগাতে হয় বিবেকবান মানুষ দ্বারা, রাজনীতিবিদ দ্বারা,
কবি সাহিত্যিক দ্বারা, আইনজীবীদের দ্বারা, কিন্তু কেউ আমরা সত্য কথাটা সামনে নিয়ে আসছি না যে এই গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করলাম কিনা, যে রাষ্ট্রপতি ভোট দেওয়ার সময় আমার ক্ষেত্রে ভয়ভীতি প্রয়োগ হবে, ভুল ব্যাখ্যা দেওয়া হবে। রাষ্ট্রপতি পদে যদি আমি ভোট না দিতে পারি, তা আমার এমপি, আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার উপজেলা চেয়ারম্যানের সময় আমি কতটুকু স্বাধীন থাকতে পারব। তারপর বলছে চিফ হুইপের ব্যাখ্যা একেবারেই অসাংবিধানিক, একেবারেই সংবিধান বহির্ভূত, একেবারেই গণতান্ত্রিক চেতনা বহির্ভূত। সরকারের এই ব্যাখ্যা ৭০ অনুচ্ছেদের আক্ষরিক ভাষা ৪৮(১), ১০৯ ও রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এর সমন্বিত সাংবিধানিক কাঠামোর সঙ্গে গুরুতর অসামঞ্জস্য সৃষ্টি করে। কারণ ৭০ অনুচ্ছেদকে এমনভাবে ব্যাখ্যা করা যায় না যে সংসদ সদস্যের প্রতিটি ভোটই স্বয়ংক্রিয়ভাবে সংসদে প্রদত্ত ভোট হয়ে যাবে, তারা ভোট দিলেই সংসদের ভোট হয়ে যাবে, এমন ব্যাখ্যা তারা দাঁড় করিয়েছে। তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই সংকট নিরসনে 3টা প্রস্তাব দেওয়া যায়। ১, সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে সরকারের বিভ্রান্তির বক্তব্য প্রত্যাহার করতে হবে। একটা সরকার সংবিধান রক্ষণ সমর্থন করার জন্য শপথ নিয়েছেন, আর সংবিধানের বিরুদ্ধে বক্তব্য সরকারের পক্ষে দেওয়া হচ্ছে, কিন্তু সরকার এই বক্তব্য প্রত্যাহার করছে না। তাহলে এই সরকার সংবিধান লঙ্ঘনের অভিযুক্ত হবে যতক্ষণ পর্যন্ত এই বক্তব্যকে প্রত্যাহার না করে। এই জন্য দাবি করেছে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য। সরকারি দলের চিফ হুইপের এমন বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহার করে সরকারকে সুস্পষ্টভাবে ঘোষণা করতে হবে যে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যের ভোট ৭০ অনুচ্ছেদের অর্থে সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট নয়, ফলে এ কারণে সংসদ সদস্যের আসন শূন্য হওয়ার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। সরকারকে স্বীকার করতে হবে, নাহলে সরকারকে অভিযুক্ত করা হবে সংবিধান লঙ্ঘনের দায়ে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংবিধানের বিধান সম্পর্কে সরকারি বক্তব্য হতে হবে দ্ব্যর্থহীন ও বিভ্রান্তমুক্ত। ২, রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য নয়। রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের সাংবিধানিক উৎস সংসদের কার্যপ্রণালী নয়, এটি সংবিধান নির্ধারিত একটি স্বতন্ত্র নির্বাচনী ব্যবস্থা। অতএব রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের প্রযোজ্যতা নেই, এই বিষয়ে নির্বাচন কমিশনকে অবিলম্বে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়ে ভোটার ও দেশবাসীর উদ্বেগ ও সংশয় দূর করতে হবে। এটি নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। নির্বাচন কমিশন যদি জাতীয় সংসদ ইলেকশনের সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলতে পারে যে আপনারা নির্ভয়ে ভোট দেন, কেন রাষ্ট্রপতি ইলেকশনের সময় বলছেন না যে এই ভোটটা নির্ভয়ে দেবেন, এই ভোটটা ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য হবে না? এটা তো সাংবিধানিক দায়িত্ব নির্বাচন কমিশনার ভোটারদেরকে নিঃসঙ্গ চিত্ত করা এবং জাতির উদ্দেশ্যে বলা যে এটার সাথে ৭০ অনুচ্ছেদ প্রযোজ্য নয়। এটা সাংবিধানিক দায়িত্ব, নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব পালন করতে হবে। ৩, সংবিধানের ৭০ অনুচ্ছেদের প্রয়োগ ক্ষেত্রে সাংবিধানিকভাবে সীমিত করতে হবে। ৭০ অনুচ্ছেদ সংশোধন করে সংসদ সদস্যের দলীয় সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেওয়া নিষেধাজ্ঞা কেবল অর্থ বিল ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ক্ষেত্রে সীমাবদ্ধ করতে হবে। অহেতুক সংবিধান সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে সংসদ সদস্য ও দেশবাসীর মনে ভয় ও বিভ্রান্ত ছড়ানো কোনো দায়িত্বশীল সরকারের কর্তব্য হতে পারে না। রাষ্ট্রপতি নির্বাচনকে দলীয় আনুগত্যের বন্দিশালা থেকে মুক্ত রাখাই সংবিধানের স্বাতন্ত্র্য রক্ষা। আমরা ত্রয়োদশ সংসদের সকল সদস্যের প্রতি আহ্বান জানাই, গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র নির্মাণের স্বার্থে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রজাতন্ত্রের প্রতি দায়বদ্ধতা, বিবেক ও স্বাধীন বিচারবোধ প্রয়োগ করে ভোট দিন। কোনো দলের রাষ্ট্রপতি নয়, প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ভোট দেন। রাষ্ট্রপতি নির্বাচনে বিবেকের স্বাধীনতা কোনো অপরাধ নয়, বরং প্রজাতন্ত্রের প্রতি সাংবিধানিক দায়িত্ব। এর সাথে শুধু আমি একটা কথা, যেহেতু শরীফ ভাই আছে, এই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার সাথে সাথে শপথের প্রশ্ন আসবে, কিন্তু আমাদের সংবিধান এবং প্রায় সারা বিশ্বে রাষ্ট্রপতি শপথের প্রধান বিচারপতির কাছে, কিন্তু বাকশালী ব্যবস্থায় রাষ্ট্রপতি শপথ করেছে স্পিকারের কাছে, এবং পঞ্চদশ সংশোধনীতে এইটা আবার বাকশালী ব্যবস্থায় পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আমি পত্রিকায় লিখছি আমাদের বিচার বিভাগ স্বতঃপ্রণোদিত হয়ে, বিচার বিভাগের কাঠামো ছিল রাষ্ট্রপতি শপথ গ্রহণ করানোর, এটা বিচার বিভাগের এখতিয়ার, তার কাঠামোর অধীন, কিন্তু সংসদ সেই কাঠামোকে পরিবর্তন করে আইন বিভাগে নিয়ে গেছে। অর্থাৎ কাঠামো পরিবর্তন করা যায় না, সংবিধান সংশোধন করা যায়, একটা কাঠামো বিনষ্ট করা যায় না, কাঠামো বিকৃত করা যায় না। কিন্তু এইটা লেখার পরেও বিচার বিভাগ থেকে স্বতঃপ্রণোদিত উদ্যোগ নেয় নাই। তারপরে রিট করেছি ১.৫ বছর, সেটার সমাধান হচ্ছে না। রাষ্ট্রের বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার জন্যে, বিচার বিভাগের মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্যে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি।
বিচারকের কাছে যাচ্ছি, আইনজীবীর কাছে যাচ্ছি, সাংবাদিকের কাছে যাচ্ছি, প্রতিনিয়ত পত্রিকায় লিখছি যে এটা রাষ্ট্রের বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত। আমার এই আন্দোলনে, রাষ্ট্রপতি শপথের আন্দোলনে আপনাদের সহযোগিতা কামনা করি। সবাই ভালো থাকবেন। আমি আশা করছি যে আমাদের আলোচকদের আলোচনায় আমরা আরও সমৃদ্ধ হব। ধন্যবাদ।